তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আমাদের ভিডিও অফ আওয়ার ফুটবল কোয়ারিজ ইউটিউব চ্যানেল। তো তোমাদের সকলকে আবারও স্বাগত জানাই আমাদের এই ফুটবল কোয়ারিজ ইউটিউব চ্যানেলে। আজকে আবারও চলেছি তোমাদের জন্য নিয়ে কিছু নতুন ফুটবল রিলেটেড আপডেট এবং আইএসএল রিলেটেড টপিক নিয়ে, তার ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। এবং হোপফুলি তোমাদের এই ভিডিওটা সকলেরই ভালো লাগবে। এবং তোমরা যদি চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশের পড়ে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো। তো আর দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তো আমরা প্রথমে যদি কথা বলি মোহনবাগানের গতকালের ম্যাচটা নিয়ে, তো সেই ম্যাচ কিন্তু 1-0 গোলে কিন্তু ড্র হয়। সেই এক গোলটা কিন্তু প্রথম যে গোলটা এসেছিলো মোহনবাগানের এবং যে লাস্ট গোলটা, সেটা কিন্তু একটি গোল করেছিল মোহনবাগান, সেটাই ছিল ফার্স্ট এবং সেটাই ছিল লাস্ট। তো সেই গোলটাও কিন্তু খুবই দুর্দান্ত মতো হয়েছে, কেননা সাহাল একদম খুবই ভালো রান করেছিল। তার পেছন দিয়ে কিন্তু লেট রান করে আসা রোবসান রবিনও সেই একটা বল পায় তার পায়ের সামনে এবং কিন্তু সেখান দিয়ে সে গোলের রাস্তাটা কিন্তু ভরে নেয়। রবসান রবিনও কিন্তু দুর্দান্ত ফিনিশ একটা, সেখান দিয়ে কিন্তু প্রথম গোলটা চলে আসে এবং সেটাই কিন্তু লাস্ট হয়। এই এটা না যে মোহনবাগান ট্রাই করেনি বা নর্থ ইস্ট ট্রাই করেনি, নর্থ ইস্ট রীতিমতো যতটা সম্ভব তার থেকে 100%-এর থেকে বেশি দিতে মরিয়া হয়ে উঠেছিল মোহনবাগানের বিরুদ্ধে, যাতে এই একটা পয়েন্ট বা 3টে পয়েন্ট তাদের ঘরে আনতে পারে, কিন্তু তারা কিন্তু ব্যর্থ হয়। সেদিক থেকে দেখতে গেলে মোহনবাগান কিন্তু রকসরি ডিফেন্স এনেছিল, যেখান দিয়ে মাঝে মধ্যে কিন্তু ভেঙে যাচ্ছিলো। তার ফলেও কিন্তু বিশাল কায়েত কিন্তু ভালো ভালো সেভস দিয়ে দিচ্ছিলো, যার ফলে কিন্তু মোহনবাগান ডেঞ্জার থেকে বেরিয়ে যাচ্ছিলো। এবং মিডফিল্ড কিন্তু আমরা দেখেছি আপুইয়া না থাকায় কিন্তু একটু প্রবলেম হচ্ছিলো দীপক টাংরির সাথে থাপাকে মানিয়ে নেওয়ার মধ্যে। সেখানে কিন্তু আমরা সকলেই দেখছি কিন্তু একটু মিসকনসেপশন হচ্ছে, তাও কিন্তু তারা কিন্তু অনেকটা বেটার করে নিয়েছে আগের ম্যাচের থেকে। তারা কিন্তু উইনটা আনতে পেরেছে, এটাই বড় বিষয়, কেননা একটা উইন কিন্তু এই লিগ শিল্ডে অনেক কিছু ম্যাটার করতে পারে। এই লিগ শিল্ডের রেসে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গোয়া যে রেসে ছিল না, সেই রেসে কিন্তু এখনও ঢুকে পড়েছে। তারা কিন্তু এখন যদি পরপর সব কটা যেতে এবং কিছু ক্যালকুলেশন বাকি টিমের জন্য যদি থেকে থাকে, তাহলে কিন্তু তারা কিন্তু অবশ্যই যেতে চলেছে লিগ শিল্ডের একদম ফাইনালে। সেই ফাইনালে কিন্তু তারা কিন্তু লাস্ট ম্যাচে জিতলে কিন্তু হতেও পারে এরকম যে গোয়া জিতে যেতে পারে, সেরকমই দেখা যেতেই পারে। কিন্তু মুম্বাই আর জামশেদপুর কিন্তু অলরেডি রেসের মধ্যে ছিল, ব্যাঙ্গালোরও কিন্তু এখনও ঢুকে পড়েছে। এবং আরও যে দুটো টিম, সেই টিম দুটো কিন্তু হচ্ছে আমাদের বাংলা, সেটা কিন্তু হচ্ছে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল। তাদের মধ্যে কিন্তু মোহনবাগানের চান্স একটু বেশি এবং ইস্টবেঙ্গলের চান্সটা কিন্তু একটু কম। লাস্ট কয়েকটা ম্যাচ পড়েছে, সেই ম্যাচগুলো যদি ইস্টবেঙ্গল জিতে যায় এবং বাদবাকি যে টিমগুলো যার ফলে কিন্তু ইস্টবেঙ্গলের একটু প্রবলেম হতে পারে, সেই টিমগুলো যেরকম মোহনবাগান, যেরকম মুম্বাই, যেরকম জামশেদপুর, তারা যদি লাস্ট কয়েকটা ম্যাচে যদি একটু হলেও পয়েন্ট হারায় বা ড্র করে বা ম্যাচ হারে, তাহলে কিন্তু ইস্টবেঙ্গলের খুবই সুবিধা হবে। কিন্তু তাদেরকে কিন্তু জোর কদমে তাদেরকে সব কটা ম্যাচ কিন্তু জিততে হবে, তাদেরকে কিন্তু মরিয়া থাকতে হবে, ডু অর ডাই সিচুয়েশান চলে জন্য। এবং আমরা যদি কথা বলি কালকের ম্যাচ পারফরমেন্স নিয়ে রবসান রবিনও, তো আমরা কিন্তু ইতিমধ্যে যে আপডেট জানতে পারছি, মোহনবাগান কিন্তু কিছু বড় বড় ট্রান্সফার নিউজ আনতে চলেছে মার্কেটের মধ্যে। সেটা কিন্তু আমরা সর্বপ্রথম ইউটিউবার হতে চলেছি এই আপডেটগুলো ক্র্যাক করার জন্য। আমি যতদূর জানি এখন অবধি কিন্তু কোনো ইউটিউবার কিন্তু এই ভিডিওটা এরকম কোনো আপডেট ট্র্যাক করেনি। তো আমি প্লেয়ারের হয়তো নাম বলছি না, তো আমি এইটুকুনি জানাচ্ছি তোমাদেরকে, দুটো ফ্রান্সের প্লেয়ারের সঙ্গে কিন্তু কথা বলছে। তার মধ্যে একজন কিন্তু স্ট্রাইকার অবশ্যই, আর একজন কিন্তু সেন্ট্রাল মিড বা অ্যাটাকিং মাইন্ডের প্লেয়ার। তার মধ্যে তারা ছাড়তে কাকে চলেছে, এটাই হলো মেন প্রশ্ন। তাহলে তাহলে যতদূর আমরা আপডেট জানতে পারছি, সেখানে কিন্তু এইটাই শোনা যাচ্ছে যে মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু প্রথম টম অ্যালড্রেড, সেকেন্ড দিমিত্রি পেত্রাতস, থার্ড জেসন কামিংস এবং রবসান রবিনো। তার মধ্যে হয়তো আমরা বুঝতে পারছি, এটা হয়তো না, এটা আমরা সবাই জানি, তোমরা কিন্তু সবাই অবাক হবে, দিমিত্রি পেত্রাতসকে ছেড়ে দিয়েছে। সে কিন্তু আইএসএল শিল্ড, আইএসএল ট্রফি কত কী না জিতিয়েছে মোহনবাগানকে, কত কী না করেছে মোহনবাগানের জন্য, কিন্তু সেটাও দেখতে হবে প্রফেশনালের জায়গায়। মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু এখানে বাধ্য তাকে ছেড়ে দেওয়ার জন্য, কেননা সে কিন্তু তার প্রাইম ফর্মে আর ফিরে আসতে পারবে না, তার বয়সটাও কিন্তু অনেক হয়েছে। তাকে কিন্তু পরিমাণ ম্যানেজমেন্ট যা ডিসাইড করছে, তাকে কিন্তু ছেড়ে দেওয়ার পথে কিন্তু চলে এসছে এবার মোহনবাগান ম্যানেজমেন্ট। তো এবার দেখা যাক তারা কী করে বা এই আপডেটটা কতটা সত্যি, সেটা কিন্তু কিছুটা আরেকটু সময় গেলে, আরও গভীরতার মধ্যে ঢুকে গেলে তারা কিন্তু আমরা জানতে পারবো। এবং কিছু সময়ের পরে এই আপডেটটা হয়তো বেরিয়ে আসবে, এটা আদৌ সত্যি কি না মিথ্যে। আমরা যেই সোর্স লাগিয়ে কাজটা পেয়েছি, সেটা কিন্তু এটাও বলে দিচ্ছি, এটা কিন্তু মোহনবাগানের ভেতরকার সোর্সের একজন আমাদের খুবই চেনা জানা সেই মানুষই কিন্তু আমাদেরকে এই সোর্সটা দিয়েছে। তো
তো হতে পারে না এটা যে ভুল হবে, কিন্তু যদি ভুল হয়ে থাকে তাহলে কিন্তু আমরা যত দ্রুত সম্ভব জানা মাত্রই কিন্তু আমরা একটা পোস্টের মাধ্যমে এটা কিন্তু তোমাদের সকলকে জানিয়ে দেবো যে এই আপডেটটা ভুল, বা যদি এটা যদি ভুল না হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা এটা শিওর হয়ে যাও যে পরবর্তী যে দুটো ফ্রান্সের যে প্লেয়ার আসতে চলেছে সেই দুটো প্লেয়ারটা কিন্তু নাম পাবে। এটা তোমরা কিন্তু গ্যারেন্টি নিতে পারো। যদি এটি আপডেটটা ভুল না হয়ে থাকে তাহলে দুটো ফ্রান্সের প্লেয়ারের নাম জানতে পারবে, আর না হলে কিন্তু তোমাদেরকেই আমরা এই আপডেটটাও দিয়ে দেবো যে এটা না, এই আপডেটটা আমরা ভুল শুনেছি বা ভুল বেরিয়েছে, তোমরা তার জন্য ক্ষমা প্রার্থী। বা এটাও কিন্তু হতে পারে যে ফ্রান্সের কোনো প্লেয়ার আসে না, তার থেকেও দুর্দান্ত মানের বা কিছু লো গ্রেডের প্লেয়ার আসছে ওদের জায়গায়। এটা কিন্তু হতেই পারে। ট্রান্সফার মার্কেট কিন্তু আনপ্রেডিক্টেবল, আমরা সবাই জানি। তো আমরা চেষ্টা করি যাতে যত পিওর, যত খাঁটি আপডেটগুলো আছে সেই আপডেটগুলোই সংগ্রহ করার এবং সেইগুলোই তোমাদেরকে সবাদের মধ্যে ছড়িয়ে দেওয়ার। তো আমরা চেষ্টা করে যাচ্ছি ফর দ্য বেস্ট, আর তোমরা আমাদের পাশে থাকো, যার ফলে আমরা একটু মোটিভেটেড হই। তো দেখা যাক এই আপডেটটা নিয়ে কী হয়। এবং আমরা আরেকটা যেটা কথা বলছি, এই যে আমরা তো দেখে নিলাম যে দুটো মোটামুটি ফরওয়ার্ডেরই প্লেয়ার সাইনিং হচ্ছে, কিন্তু বাদ বাকি দুজন কারা সেই আপডেটটা কিন্তু আমরা এখনও জানি না। সেটাই কিন্তু একটা বড় ডাউট। সেটা কিন্তু কিছুদিন পরে গেলে জানা যাবে। সেই আপডেটটার দিকে আমরা নজর রাখবো এবং মোহনবাগান ম্যানেজমেন্টও দেখি কী করে, সেই মতোই তোমাদের সকলকে জানিয়ে দেবো। তো তোমরা এই চ্যানেলের সাথে জুড়ে থাকো, তো তোমরা এই আপডেটটা পেয়ে যাবে। এবং চ্যানেলে যদি নতুন থাকো তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং বেল আইকনটাকে প্রেস করতে হবে, নাহলে কিন্তু তোমরা জানতে পারবে না এই আপডেটসগুলো। তো এরপরে আমরা যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা কিন্তু হচ্ছে ইস্ট বেঙ্গলকে নিয়ে। তো ইস্ট বেঙ্গল কিন্তু ভুগছে এখন। মিগুয়েলকে যেই রেড কার্ডটা দেখানো হয়েছিল তার অর্থ কিন্তু ছিল বেমানান। কারণ মিগুয়েলকে যখন বলটা উড়িয়ে দেয়, যখন ফাউল হয়ে যায়, ফাউল হওয়ার পরে বাঁশি বেজে হওয়ার পরে যখন মিগুয়েল বলটা উড়িয়ে দেয়, তখন কিন্তু ব্যাঙ্গালোর এফসি টিম থেকে কেউ একজন, নয়তো কোচ, নয়তো কোনো প্লেয়ার, নয়তো কোনো অ্যাসিস্ট্যান্ট স্টাফ, তারা কিন্তু কনস্ট্যান্টলি তাকে ভিয়াডো ভিয়াডো বা কোনো একটা শব্দ উচ্চারণ করে তাকে ডাকছিল। তার ইশারাতেই ছিল, এটা আমরা সবাই জানি। এবং তার অর্থ কিন্তু খুব সম্ভবত একটা গালাগালি। সেই গালাগালিটা আমি এখানে আনতে চাই না, কিন্তু এই শব্দটা কিন্তু তার দিকে ইঙ্গিত করে ডাকা হচ্ছিল। তার ফলে কিন্তু মিগুয়েল রেগে যায় এবং তার ফলেই কিন্তু মিগুয়েল তাদের দিকে এগিয়ে আসে এবং তার কিন্তু গায়ে লাগে সেই কথাবার্তাগুলো, এবং সে কিন্তু প্রতিবাদে এগিয়ে আসে তাদের বিরুদ্ধে। এবং সেই টাইমে কিন্তু রেফারির মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয়, বা রেফারিকে নিয়ে কিন্তু কিছু বলাই যাবে না। রেফারি কিছু করলেই একদম রেড কার্ড, ইয়েলো কার্ড, এরকম কিন্তু আমরা দেখেই এসেছি। আর ইস্টবেঙ্গলের বিরুদ্ধে কিন্তু আমরা খুবই দেখেছি যে এই রেফারি জঘন্যতম রেফারিগুলোর ইস্টবেঙ্গলের বিরুদ্ধেই হচ্ছে। এখন ইদানিং দেখছি সব কটা টিমের বিরুদ্ধেই করে দিচ্ছে, যা পাচ্ছে যা পাচ্ছে ডেকে দিচ্ছে, যা পাচ্ছে রেড কার্ড, ইয়েলো কার্ড দিয়ে দিচ্ছে, এবং কেউ অ্যাপিল করলে সেটাকে তুলেও নিচ্ছে। কিন্তু এর মধ্যে যে মেন ব্যাপারটা হলো, এখানে কিন্তু ইস্টবেঙ্গলের কোচ কিন্তু জানিয়েছে যে ব্রায়ান সানচেজ, যে কিন্তু ইস্টবেঙ্গল ম্যাচে প্রেজেন্ট ছিল, তার কিন্তু প্রেজেন্ট থাকা উচিত ছিল না, কিন্তু তাও কিন্তু সে খেললো কেন? তার রেড কার্ডটা অ্যাপিলে কিন্তু তুলে দেওয়া হয়েছিল এবং অনেকটা জেনুইনলি কিন্তু সিমিলার সিচুয়েশান হয়েছিল ব্রায়ান সানচেজের সঙ্গে, সেই রকমই কিন্তু মিগুয়েলের সাথে হয়েছে। সেই ফলে কিন্তু মিগুয়েলেরটাকেও তোলা উচিত, এটা অস্কার ব্রুজো মনে করে, এবং এটা কিন্তু ক্লাব স্টেটমেন্ট দিয়েছে। অস্কার ব্রুজো যে এইটা জানিয়েছে সেটা কিন্তু ক্লাব থেকে স্টেটমেন্ট দেওয়া হয়েছে, এবং সেটা এবার দেখা যাক আইএসএল কমিটি এবার এটা কী ডিসিশান নেয়, এআইএফএফ কী বলে। তো তার উপরে আমাদের সবার নজর থাকবে। এরপরে আমরা যদি কথা বলে নিই ইস্টবেঙ্গলের দুটো মেন আপডেট নিয়ে। নরেম মহেশ কিন্তু আমরা সকলেই জেনে গেছি পুরো কিন্তু সিজনটা আউট হতে চলেছে, মানে চলে গেছে বললেই চলে। কেননা সে তার কিন্তু ইঞ্জুরি যেটা হয়েছে সেটা কিন্তু খুবই বড়তর, এবং আমরা ইনজুরিটা এখনও জানতে পারিনি আমাদের চ্যানেল থেকে। সেই চ্যানেলে আমরা জানার চেষ্টা করছি, পরবর্তীকালে ভিডিওতে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো কী ইনজুরি হয়েছে, কত মাসের জন্য তাকে বেরাতে হচ্ছে। কিন্তু আপাতত আমরা যতদূর জানি তার সেই এই নরেম মহেশ সিং কিন্তু খুব সম্ভবত আইএসএল থেকে আর খেলতে পারবে না। যে কটা ম্যাচ পড়ে রয়েছে, খুব সম্ভবত এটাও হতে পারে যে ডুরান্ড কাপটাও তিনি খেলতে পারবেন না। কিন্তু তার জায়গায় আমরা যদি দেখি সেখানে কিন্তু নন্দকুমার ফর্মে ফিরে এসছে, বিষ্ণু কিন্তু ভালো ছন্দে খেলছে। তাকে কিন্তু একটাই ভুল করছে অস্কার ব্রুজো, লেফট উইং ব্যাকে খেলাচ্ছে। তার মেইন পজিশন কিন্তু লেফট উইংয়ে, সে কিন্তু ডিফেন্সে অত নেমে আসতে পারছে না। আগের ম্যাচে আমরা দেখেছিলাম রায়ান উইলিয়ামসের সঙ্গে কিন্তু পেসে পারছিল না, না বিষ্ণু পারছিল, না অপরদিকে বিপিন পারছিল। বিপিন কিন্তু ফিজিক্যালিটি একদমই নেই, তার কিন্তু মেন পজিশন লেফট উইং, তাকে কিন্তু খেলানো হচ্ছে রাইট উইং ব্যাকে, হয়তো রাইট উইংয়ে তিনি মোটামুটিও খেলে দিতে পারে। কিন্তু আমরা যতটা দেখে এসেছি ইস্টবেঙ্গল টিম যে পর্যায়ে দাঁড়িয়েছে তাদেরকে কিন্তু প্রপার দুটো
ব্যাকস ইনক্লুড করতে হবে। লেফট ব্যাকে আমার যা মতামত সেখানে কিন্তু অবশ্যই জয় গুপ্তাকে বা লালচুং নুঙ্গাকে খেলানো উচিত। সেই ডিসিশনটা হয়তো অস্কার বুজো নেবেন যে কাকে কখন খেলানো উচিত, কিন্তু প্রপার রাইট ব্যাক লেফট ব্যাক লাগবে পরপর ম্যাচগুলোতে জেতার জন্য। এবার আমরা যে কথা বলবো নেক্সট আপডেটটা, সেটা হচ্ছে কিন্তু জেরিকে নিয়ে। তোমরা সকলেরই ইচ্ছা ছিল যে জেরি কবে কী ফিরবে, কেন খেলছে না, কী হচ্ছে না। আমরা যতটা জানি এটা কিন্তু 100% ট্রু নিউজ। তোমরা যেখান থেকে ইচ্ছা যাচাই করে নিও যে জেরি কিন্তু 100% ম্যাচ ফিট হয়ে উঠে গেছে, কিন্তু অস্কার বুজো তাকে খেলাচ্ছে না। তার মধ্যে একটাই কারণ, তার কাছে কিন্তু অপশান এখন ভরে গেছে, একের থেকে অধিক অপশান হয়ে গেছে অস্কার বুজোর কাছে। মহেশ চলে গেছে, সেটা পরের কথা। রয়েছে আমাদের কাছে বিষ্ণু, এডমন্ড, ডেভিড, নান্দা, আর অপরদিকে সসবার্গও কিন্তু লেফট উইং রাইট উইংয়ে খেলতে পারে, কিন্তু তাকে এখন মোটামুটি ইজারিকে সাবস্টিটিউট করেই খেলানো হচ্ছে। এবং আরেকটা আমাদের প্রবলেম আছে, মিগুয়েলকে কিন্তু ফ্রি রোল দেওয়া হচ্ছে, যার ফলে কিন্তু মিগুয়েল কিন্তু বারবার লেফট ফ্ল্যাঙ্ক বা রাইট ফ্ল্যাঙ্কে চেপে যাচ্ছে, মাঠটা ওই জন্য খালি হয়ে যাচ্ছে, মাঠে ওই জন্য পাসিংয়ের ক্ষমতাটা একটু কম আসছে। আরেকটা এক্সট্রা আপডেট আমরা যেটা দেবো সেটা কিন্তু হচ্ছে মোহাম্মদ রাশিদ কিন্তু ফিট ছিল, 100% ম্যাচ ফিট ছিল, সে কিন্তু খেলতে পারতো, শুধুমাত্র একটা গোলের ইঞ্জুরি ছিল। সেই ইঞ্জুরিটা কিন্তু খুবই গুরুতর না, সেই ইঞ্জুরি নিয়ে কিন্তু খেলা যেত। তার ইঞ্জুরিটা, যেটা মেন কথা সেটা কিন্তু হচ্ছে সেরে গেছিলো তার ইঞ্জুরিটা, তো সে কিন্তু ফিট ছিল, তাকে কিন্তু তাও হয়তো খেলায়নি, কেননা সেটা অস্কার বুজোরই জানে কী হচ্ছে। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি ইস্টবেঙ্গলকে কিন্তু এখন মনে হয়ে উঠতেই হবে, যদি আইএসএল জিততে চায় তাহলে কিন্তু সব কটা ম্যাচই এখন তাদের কাছে ডু অর ডাই। তো এরপরে আমরা যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা কিন্তু হচ্ছে অ্যালবার্টো রড্রিগেজ এবং আপুইয়াকে নিয়ে। আমরা সবাই জানি আপুইয়া ছিটকে গেছে আইএসএলের থেকে, অ্যালবার্টোও ছিটকে গেছে, তার কিন্তু ACL গ্রেড 2 আমরা যতদূর জানিয়েছিলাম সেটাই কিন্তু হয়েছে। এবং তার মধ্যেও কিন্তু অনেকটা ধোঁয়াশা বাদবাকি ইউটিউবাররা ছড়িয়েছিল, কেন তারা এই নোংরা জিনিসপত্রগুলো করে আমরা জানি না। তো এটাও হতে পারে যে তার ঠিকমতো ACL গ্রেড 2 না হলেও তার থেকে বেশি হতে পারে, কিন্তু কম না, এটাই আমরা যতদূর জানি। যদি আমরাও ভুলে থাকি তার জন্য আমরা ক্ষমা প্রার্থী, কেননা আপডেট কিন্তু এখনও ক্লাবসের থেকে আসেনি। তো ক্লাবের থেকে আসলেই দেখা যাবে কে সত্যি কে মিথ্যে। যদি আমরা ভুলে থাকি আমরাও কিন্তু অবশ্যই সেটা সমাধান করব, এবং অপর ইউটিউবাররা কিন্তু সেরকমভাবেই তারা সমাধান করা উচিত আমার যেটা মনে হয়, যেটা তারা কিন্তু সবসময় করে না। তো দেখা যাক এবার কী হয়। এবং লাস্ট যে আপডেটটা হচ্ছে যে তোমাদের সকলের মনে ডাউট অ্যালবার্টোকে কি ছেড়ে দেবে মোহনবাগান কমিটি, তো সেটা কিন্তু হচ্ছে একটা বড় ক্রস, কেননা অ্যালবার্টোর মতো প্লেয়ার কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্টে ইতিমধ্যেই পাওয়া কিন্তু সম্ভব নয়। তো তার কিন্তু সেরে উঠতে হার্ডলি 1 থেকে 2 মাস মতো টাইম লাগবে। তার ফিজিক্যাল অ্যাবিলিটি, তার ফিটনেস যতটা রয়েছে, তার মধ্যে কিন্তু ক্ষমতা এবং যে মনের জোর সেটা কিন্তু খুবই বেশি। তো তার ফলে কিন্তু সে খুব দ্রুত রিকভারি করছে যতদূর আমাদের আপডেট। তো সে কিন্তু খুব তাড়াতাড়ি ফিরে আসতে চলেছে মোহনবাগানে ফার্স্ট প্লেইং 11-এ। তো তাকে কিন্তু ছাড়বে না অবশ্যই। এবং আপিয়ার মতো যে প্লেয়ার, একজন ক্রিয়েটিভ মিডফিল্ডার, তাকে কিন্তু একজন সাবস্টিটিউট করার জন্য একটা প্লেয়ার কিন্তু খোঁজা মারাত্মক ডিফিকাল্ট। তো সেই জায়গায় এখন দীপক টাকনি খেলছে, বেটার দ্যান বেস্ট করার চেষ্টা করছে, তার পারফরমেন্সটা চেষ্টা করছে এবং পারছে যতটা সম্ভব তার দিক দিয়ে চেষ্টা করছে। কিন্তু আপুইয়াও আমরা যতদূর সম্ভব জানতে পারছি সেও কিন্তু খুবই দ্রুত রিকভারি করছে এবং সেও কিন্তু খুবই তাড়াতাড়ি মাঠে ফেরার চেষ্টা করছে। তো আজকের ভিডিওতে এই কটাই আপডেট দেওয়ার ছিল, তাতেই এতটা সময় হয়ে গেল। আমি চেয়েছিলাম আরও একটু শর্টের মধ্যে তোমাদেরকে বেশি আপডেট দেওয়ার, তো সেটা কিন্তু হয়নি। তো চলো আবার পরবর্তীকালে যে ভিডিওটা আসে সেটার মধ্যে কিন্তু আরও ইন্টারেস্টিং আপডেট আসতে চলেছে। যদি তোমরা কেউ চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে পড়ে থাকা বেল আইকনটি কিন্তু অবশ্যই ক্লিক করো, যাতে তোমরা পরবর্তীকালে ভিডিওগুলো সবার প্রথমে তোমরাই দেখতে পারো, এটা এনশিওর করার জন্য। তো আরেকটা লাস্ট যেটি কথা বলবো, যেটা কিন্তু আমি ইতিমধ্যে লাস্ট দুটো ভিডিও বলে এসেছি, সেটা কিন্তু হচ্ছে তোমরা কিন্তু আমাদের পাশে থেকেও, তোমরা পাশে থাকলেই আমাদের মোটিভেশন আসবে এবং আমরা আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারবো, আমাদের ফ্যামিলিটাকে আরও বড় করতে পারবো, এটা আমরা আশা করছি। এবং আরও কিছু সারপ্রাইজ নিয়ে আসার চেষ্টা করব তোমাদের কাছে, কিন্তু তার জন্য তোমাদেরকে সকলকে আমাদের পাশে থাকতে হবে, এটাই আমাদের ইচ্ছা। তো এবার দেখা যাক কী হয়, আমাদের ফ্যামিলিটা কত বড় হয়, কত কী করতে পারি এই ফ্যামিলিটাকে নিয়ে, তো সেটাই এবার দেখার বিষয়। তো চলো আবারও দেখা হচ্ছে পরবর্তীকালে ভিডিওতে, তখনের জন্য ধন্যবাদ।